হ্যালো লিসেনার, আমি নয়ন। ভূতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আপনাদের জন্য ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে এসেছি। শুনলে অবশ্যই ভয় পাবেন। আর আপনাদের সাথে ঘটা প্যারানরমাল অ্যাক্টিভিটিস বা কারো কাছ থেকে শোনা ভৌতিক ঘটনা আমাদের ইমেল অ্যাড্রেসে লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। আমরা ঘটনাগুলো আমাদের চ্যানেলে শেয়ার করব। আপনাদের ঘটনা আমাদের চ্যানেলকে আরো ভৌতিক করে তুলবে। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি আহ, ভৌতিক কোনো গল্প না, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উঠতি মাস্তান বহিমিয়া ধরাকে সরাগান করে স্বভাবদোষে পরিণত হয়ে গিয়েছিল। উঠতি মাস্তান বহিমিয়ান ধরাকে সরাগান করে আহ স্বভাবদোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা আহ অন্যকে হেয় প্রতিপন্ন করা ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যে এ জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বেঁধে সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পারিতোষিকতার ক্রমে দোষগুলি কাটাতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। অতি সাধারণ যারা, তাদের মধ্যে এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসী অবিশ্বাসীর দলে নাম লিখিয়ে ফেলেছি। ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্ম বিশ্বাসীকে বিতর্কের জালে আটকে আহ, শিষ্যত্ব মানে শিষ্য বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্নছাড়া ভাব সবসময় কাজ করতো। তাই একটা বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চলাতাম। আহ, পরীক্ষা নিরীক্ষা যতদিন ভালো লাগতো ততদিন বিষয় ভেদে চলতাম। পরীক্ষা নিরীক্ষা যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষের গুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন চর্চা চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শোনে কার কথা? নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। জীবনযুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটু একটু দুঃখবোধ হয় যেন আমাকে ছুঁয়ে যায়। একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষে প্রভেদ খুঁজে পাই না। সবার মাঝেই মানবিক দোষগুলি প্রত্যক্ষ করি। তাই ধর্ম নিয়ে মানুষকে ভাগ করার নিরর্থক মনে হয়। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাটি বলতে যাচ্ছি তার সাথে উপরে উল্লেখিত আহ, বিষয়গুলি বিষয়গুলির একটা সম্পর্ক রয়েছে, বিধায় বলতে হলো। আমার এক বন্ধু, নাম অরুণ রফিক। ক্লাস 5 থেকেই বন্ধুত্ব। বছর দুয়েক হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়াল নেমে এসেছিল জোয়ালটা নেমে এসেছিল। মা, দু বোন, 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাওয়ার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরিতে লাগতো। ও ম্যাট্রিক পাশ করার পর পাট কলের সুপারভাইজার হিসেবে ঢুকেছিল। সেই কবে আজও ওই একই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতি নয়, অবনতিও নয়।
কোনো উন্নতিও নেই, অবনতিও নেই। বন্ধুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোস্ত, একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করবো। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা। জিন ভূত ওগুলির অস্তিত্ব কোনোটাই বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমাতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেয়ালে খামাখায় জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত কয়েক মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম ওকে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। এ কি একটি হকি স্টিক ও টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস, আমি সময় মতো পৌঁছবো। রাত 10টা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছলাম। ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলায় বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পিছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো। নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা দুই বন্ধু ফ্লোর বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরেই শুরু হবে অন্ধকার। আমাকে আরো বলল, এমনিতেই কোনো ভয় নেই, এ পর্যন্ত কোনো ক্ষতিও করেনি, শব্দ করা যায়। লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে স্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশে ঘুরে দেখে মনে কোনো লুকিয়ে থাকা সন্দেহটাও আর রইল না। বাড়ির 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসে তা টিনের দেয়ালে টক্কর খেয়ে এই জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাছাড়া ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে না বলেই আহ, কিছু কিছুটি না বলেই চলে এলাম। আর অনাবরত মনে একটি প্রশ্ন উদয় হতে থাকলো, কারণ ছাড়া এই এটা ঘটতে পারে না। কারণ ছাড়া এটা ঘটতে পারে না। কিন্তু কারণটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলি পড়ে যাচ্ছি, আহ, যত সই কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি আহ প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথে রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোস্ত, ওয়াজ তোমার ঘরের আওয়াজ। দোস্ত, আওয়াজ তোমার ঘরের ভেতর থেকেই কেউ করছে, যে তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর খেপে গিয়ে এইসব করে, তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না করো,
তো তুমি তোমার দুই বোনকে আম, যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা করো, তাহলে আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক দিন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ আহ, রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূত আর ওদের জ্বালায় না। আসলেই মধ্যরাতে যদি কোনো ঘরে লাইট নিভানোর করে আওয়াজ হয়, এটা আসলেই অত্যন্ত ভয়। এবার আপনাদেরকে আমি আরেকটি ঘটনা শোনাচ্ছি। এটা হচ্ছে মধ্যরাতে কঙ্কালের সাথে ঘটা একটি ঘটনা। স্টেশনে লোহার গেটটা একটি ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। টিকিট কাউন্টারের সামনে যে হতাশ হতে হলো আমাকে। বন্ধ, কিন্তু কিছু করার নাই আমার, এইখানে অপেক্ষা করা ছাড়া। একটা টুল দেখে বসে পড়লাম সেখানে। আজকে সকালে জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এমবিএ পাশ করেছি গত বছর, বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কখনোই কোনো রিপ্লাই আসে। সুতরাং কি হবে তা তো জানি, বরাবরের মতো রিপ্লাই আসবে না, কিন্তু তাও দিতে আসা কিছুটা ফর্মালিটি আর কি। এসে পড়লাম বিপদে। ইন্টারভিউ দিতে দিতে বিকাল হয়ে গেল। সেখানে থেকে গেলাম এক বন্ধুর বাসায়। সেখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতেই রাত প্রায় 12:30 বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কখন ট্রেন আসবে কে জানে। বসে আছি আর মাঝে মাঝেই নিজের শরীরে জোরে থাপ্পড় বসে, মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠলো, পেয়ে গেছি রে। চিৎকার শুনে ধর্মরিয়ে উঠে বসলাম আমি। এবার আমার চিৎকার দেওয়ার পর দেখলাম গম্ভীর দর্শন দুইটা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। কি কি ভেবেছিলে রে তোমরা? কি ভেবেছিলে রে তোমরা? তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না? একটা কঙ্কাল বলে উঠল। তোমরা কে? বললাম আমি, ভয়ে ঘেমে উঠেছি। কে আবার? তুই টোংরা। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটি পা নাই। আমি বললাম, কোথায় যাব? যেন কিছুই বোঝে না। তোর আজকে বিয়ে না, তাড়াতাড়ি চল। বিয়ে? চমকে উঠলাম আমি। কিসের বিয়ে? কার বিয়ে? গলা দিয়ে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ বের হলো, তোর বিয়ে বট গাছের পেত্নির সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি, আর এখন কিছুই বুঝতে পারছিস না? বললো এক পায়াটা। আমি তো মানুষ, আমার পেত্নির সাথে বিয়ে হবে কিভাবে? বললাম আমি। কে বললো তুই মানুষ? মরা মানুষের ভেতর লুকালেই মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জ্যান্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না। খ্যাক খ্যাক করে হেসে উঠলো এক পায়াটা। ওরে, মানুষ কখনো মরে তার কি তুই টের পায়? তার কি সে টের পায়? ওরে, মানুষ কখন মরে তা কি সে টের পায়? বললো সে। সে কি তাহলে আহ, সত্যি আমি মরে গেছি? চমকে উঠলাম আমি।
আরে হ্যাঁ, তুই মরে গেছিস রে। আর আমাদের টংরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। চোখে পানি চলে আসলো আমার। হ্যাঁ, জীবনে তো ধরতে গেলে জীবনে তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি। প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি। সবাই তো এখনো সবই তো এখনো করা বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরলাম। যেতে কি হবেই? একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি। হবে না আবার? ধমক দিয়ে প্রথম বুকটা তোর না গায়ে আহ, আহ, তোর না গায়ে গু হয়ে গেল। গায়ে গু আবার কি? মানুষের যেমন গায়ে হলুদ হয়, আহ, তেমনি আমাদের গায়ে গু। কিছু বুঝিস না? বললো প্রথম পঙ্কজ। হ্যাঁ, সব আশা বুঝি শেষ পর্যন্ত, সব আশা বুঝি শেষ। শেষ পর্যন্ত বোধহয় আমাকে বটগাছের পেতনিকেই বিয়ে করতে হবে। বটগাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে। তবুও একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন, আমি বোধহয় মরিনি, আমাকে ছেড়ে দিন, বললাম আমি। কোনো ভূত যখন মরার ভিতরে ঢুকে পড়ে, তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখ না, তোর চেহারাটাও টংরার মতো কেমন কুৎসিত হয়ে গেছে, বললো এক পায়টা। চেহারা আমার ভালো না, এটা এটা ঠিক। তাই বলে এমন অপমান আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আমি কোনো টোংরা ফোংরা না, একটু ঝাঁজের সাথে আমি বললাম। তুই যে টোংরা না মানুষ, তার কোনো প্রমাণ দিতে পারবি? প্রমাণ? একটু ভাবলাম আমি। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? আমি কবিতা লিখতে পারবো। আমাদের টোংরা কি কবিতা আপনাদের টোংরা কি কবিতা লিখতে পারে? কবিতা? আবার খ্যাক খ্যাক হেসে আসলো এক পায়টা। কবিতার নাম শুনলেও তো আমাদের টোংরা অসুস্থ গাছে উঠে পালায়। দেখ, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টোংরা না। খুশিতে চেঁচিয়ে উঠলাম আমি। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবি, বলল প্রথম কঙ্কালটা। তোর কবিতার কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিরা আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়। একজন সম্পাদক নিজের মুখে আমাকে এ কথা বলেছেন। গর্বের সাথে আমি বললাম আমি। দেখি লেখ তো একটা কবিতা, আর নাম নিয়ে একটা কবিতা লেখ। আমার নাম নিয়ে একটা কবিতা লেখ। প্রথম কঙ্কাল। নাম কি আপনার? জিজ্ঞেস করলাম আমি। কানাবেল, বলল প্রথম কঙ্কাল। আহা, নামের কি বাহার, মনে মনে আমি বললাম। যাই হোক, ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে কাঁপতে কাঁপতে বসে গেলাম কবিতা লিখতে। কিছু দূর লেখার পর জিজ্ঞেস করলো কঙ্কালটা, কিরে লেখা হলো? হ্যাঁ শেষ। পড়তে দেখি। একটু গলায় খাকারি দিয়ে পড়তে শুরু করলাম আমি। তেল আছে, ঠেল আছে, আর আছে কদবেল। মেল আছে, জেল আছে, আর আছে পাশফেল। চুন আছে, চুন আছে, আর আছে কান্ডেল। সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। বাহ বাহ, আনন্দে হাততালি দিয়ে উঠলো কানাবেল। তাহলে প্রমাণ হলো তো আমি টংরা না? জিজ্ঞেস করলাম আমি। কি যেন বলতে যাচ্ছিল কানাবেল, কিন্তু তার আগেই চিৎকার করে উঠলো এক কয়টা। পেয়েছি পেয়েছি টোংরাকে, ওই যে অশ্বত গাছের উপরে। কানাবেল আর এক পায়া দৌড় দিল গাছটার দিকে। আমিও আল্লাহর নাম নিয়ে এক ছুটে স্টেশন পার হয়ে শহরের দিকে ছুটলাম। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন।
গল্পে ভয় পেলে লাইক দিন, কমেন্টস করুন। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে। ভয় না পেলে ভয় দেওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলের নতুন এপিসোড পেতে আপনার জন্যই ভালো। আমাদের সাথে থাকার জন্য